জয় শ্রীকৃষ্ণ। শুভ সন্ধ্যা। তোমাদের সকলকে আবারও একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। তোমরা যারা 2026 কিংবা 2027 জন্য জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষার কোচিং নিতে চাইছো, আমাদের কোচিং পদ্ধতি, আমাদের মুক্তির পাঠশালার কোচিং পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের মুক্তির পাঠশালা থেকে কোচিং নিতে চাও, তো 7872602717 নম্বরে যোগাযোগ করো। আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মুক্তির পাঠশালার মাধ্যমে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষার কোচিং দেওয়া হয়। আজকে আমাদের পারুল প্রকাশনী বইয়ের প্র্যাকটিস সেট 6। সামনেই তোমরা যারা 2026 এর ক্যান্ডিডেট, তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে, তো তোমাদের জন্য আমরা পারুল প্রকাশনী বইয়ের প্র্যাকটিস সেট সমাধান করাচ্ছি। অলরেডি 5টা সেট আমাদের হয়ে গেছে, আজকে আমাদের প্র্যাকটিস সেট 6। চলো, প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো, সুন্দর করে সমস্ত জিনিসগুলো শিখবো বিস্তারিতভাবে, শর্ট ট্রিক দিয়ে, যেখানে যা কিছু লাগবে সমস্ত রকম ভাবে আমরা শিখবো, জানবো। চলো, প্রথম প্রশ্ন কি বলা রয়েছে দেখো। প্রথম প্রশ্ন বলা রয়েছে 2/5 এবং 3/4 এই দুটি ভগ্নাংশের যোগফল কত? The sum of the two fractions 2/5 and 3/4 can be found. এটা দেখা যাচ্ছে তো পুরো স্ক্রিন? হ্যাঁ, ঠিক আছে, পুরো স্ক্রিন আছে। চলো, তাহলে এটার যোগফল আমরা প্রত্যেকেই যোগ করতে জানি, যে আমরা কি করব, 2/5 এর সঙ্গে আমাদেরকে কত যোগ করতে বলেছে? 3/4 যোগ করতে বলেছে। এবারে আমরা কি জানি যোগফল কেমন করে করতে হয়? ভগ্নাংশের যোগ, হরগুলোর এলসিএম করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 5 আর 4 এর আমরা লসাগু করব। 5 আর 4 এর যদি আমরা লসাগু এলসিএম করতে চাই, তাহলে দেখবো 5 হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা জানি এটা মৌলিক সংখ্যা, 4 দিয়ে আর যাচ্ছে না। তাহলে এটাতে আমরা লসাগু আমরা কি করে বের করি না, সংখ্যাগুলোকে গুণ করি। এবারে 5 আর 4 গুণ করে আমরা কত লিখি? 20 লিখি। কিন্তু এখানে আমরা 20 লিখবো না। কেন লিখবো না? কারণ আমরা অপশন গুলো যদি খেয়াল করি, তাহলে কিন্তু এইরকম গুণফল আকারে লেখা নেই। আমাদের অপশন গুলো কি রকম আছে না, এইটা যোগ করার জন্য তুমি যে পদ্ধতিটা অবলম্বন করো, যেই স্টেপ গুলো করো, সেই স্টেপটাই এখানে লিখতে বলেছে। তাহলে নিচে আমরা কি করব? লসাগু করব। লসাগু আমাদের কত হবে? 5 আর 4 কে গুণ করব। তাহলে 20 আর এখানে লেখার দরকার নেই, 5 আর 4 লিখে ফেলো, হয়ে গেল। এরপরে আমরা কি করি? লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করি। লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4। সেই 4 এর সঙ্গে 2 গুণ করি। তোমাকে গুণ করার দরকার নেই, জাস্ট তোমাকে এটাই লিখতে বলেছে, যোগ জন্য দিয়ে দাও। আবার একই রকম ভাবে লসাগুকে হরের সঙ্গে ভাগ করে লব দিয়ে গুণ। তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, 5 এর সঙ্গে 3 গুণ করো। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। দেখো, 4 গুণ 2 যোগ 3 গুণ 5 কোনটাতে আছে? দেখো, প্রথম অপশানে রয়েছে। তাহলে এটা প্রত্যেকে আমরা সুন্দর করে আরো সমাধান করতে পারি, কিন্তু আমাদের উত্তরগুলো দেখবো, অপশনগুলো যদি দেখি, তাহলে আমাদের কি বলেছে? এই স্টেপ প্রসেসটাই আমাদেরকে লিখতে বলেছে। তাহলে 4 গুণ 2 যোগ 3 গুণ 5, 5/4, আমার 5 গুণ 4 সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা পারুল প্রকাশনী বইয়ের বা এই ইউটিউব ক্লাসের লিংক গুলো পেতে চাও, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে। সেই লিংকে ক্লিক করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে এই সমস্ত ক্লাসের সলিউশন পিডিএফ গুলো সেই গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো, দ্বিতীয় প্রশ্ন কি বলেছে। The difference between the largest and the smallest 3-digit number, অর্থাৎ লার্জেস্ট 3-digit নাম্বার এন্ড স্মলেস্ট 3-digit নাম্বার আমাদের কি হয় না, আমরা জানি লার্জেস্ট এবং স্মলেস্ট কি করে বের করতে হয়। লার্জেস্ট বললে আমাদেরকে কতগুলো 9 লিখতে হয়, আর স্মলেস্ট বললে আমাদেরকে কি লিখতে হয়? 1 লিখে বাকিগুলোকে আমাদের 0 লিখতে হয়। 1 লিখে বাকিগুলোকে আমাদের 0 লিখতে হয়। এই আমাদের হয়ে গেল লার্জেস্ট নাম্বার 3-digit, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এদের কি বের করতে বলেছে? দেখো, অন্তরফল, ডিফারেন্স বের করতে বলে দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 8, 9, 9 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা রয়েছে অপশন সিতে। এই নাম্বার সিস্টেম, এই সংখ্যা তত্ত্ব পদ্ধতি থেকে কিন্তু 1টা থেকে 2টো অঙ্ক তোমরা অবশ্যই পাবে। এই ধরনের অঙ্ক দিতে পারে, স্থানীয় মান প্রকৃত মানের অঙ্ক দিতে পারে, কিছু অঙ্ক দিয়ে সংখ্যা গঠনের অঙ্ক দিতে পারে। তো সুন্দর করে সমস্ত টাস্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 2 এর দাগের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 899। চলো, নেক্সট 3 এর দাগে চলে আসবো। মোহন হ্যাজ 15 কয়েন্স অফ 50 পয়সা, অর্থাৎ 50 পয়সার কতগুলো কয়েন আছে? 15টা কয়েন আছে। ইফ হি স্পেন্ডস রুপিস 5.50 রুপিস, হাউ মাচ মানি উইল হি হ্যাভ লেফট? তাহলে সে কত খরচ করেছে? 5 টাকা 50 পয়সা, 5.50 রুপিস।
5 টাকা 50 পয়সা। তাহলে তার কাছে আর কত থাকবে জানতে চেয়েছে। মোহনের ব্যাগে 15টা 50 পয়সার মুদ্রা আছে, মুদ্রা বলে তো কয়েন। যদি সে 5 টাকা 50 পয়সা খরচ করে তাহলে তার কাছে কত আছে। তাহলে তার কাছে কত পয়সা আছে আমরা আগে বের করব। আচ্ছা, তার কাছে যে কয়েন আছে সেই কয়েনের মূল্য কত, না কয়েনের মূল্য হচ্ছে 50 পয়সা। এইরকম কতগুলো কয়েন আছে, 15টা কয়েন আছে। তাহলে 15কে 50 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 750 পয়সা হয়ে যাবে। এটাকে যদি আমরা টাকায় লিখতে চাই তাহলে কত হয়ে যাবে, 7.509 টাকা। কেন না, আমরা জানি পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। 1 টাকা সমান 100 পয়সা, অর্থাৎ পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করব। 750কে তোমরা যদি 100 দিয়ে ভাগ করো কত আসবে, 7.509 টাকা আসবে। এবারে সে ওই টাকা থেকে কি করেছে, 5 টাকা 50 পয়সা খরচ করে ফেলেছে। সে ওই টাকা থেকে কত খরচ করে ফেলেছে, 5 টাকা 50 পয়সা খরচ করে ফেলেছে। তাহলে আমাদের জানতে চেয়েছে তার কাছে আর অবশিষ্ট কত থাকবে, অর্থাৎ অবশিষ্ট আমরা বের করব। তাহলে অবশিষ্ট কি করে বেরোবে, 7 টাকা 50 পয়সা ছিল, সেখান থেকে 5 টাকা 50 পয়সা খরচ করেছে, দুটোকে বাদ দিয়ে দেব, তাহলে 2 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, 3-এর দাগের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওয়েট করো তো। চলো নেক্সট চলে আসছে 3-এর পরে 4-এর দাগে চলে আসছে। কি বলেছে দেখো, if 1/3 of a certain amount of money is ₹12, যে কোনো একটা অর্থের 1/3 বলে দিয়েছে। 1/3 মানে কি, 1/3 বলতে আমরা বুঝি এটা 3 ভাগের 1 ভাগ। সেই 1/3 সমান কত বলে দিয়েছে, 12 টাকা বলে দিয়েছে। 1/3 সমান কত বলে দিয়েছে, 12 টাকা। এই যে বাংলাতে দেখো, কিছু পরিমাণ টাকার 1/3 কত টাকা বলে দিয়েছে, 12 টাকা। তাহলে ওই টাকার 1/4 কত হবে, তাহলে আমাকে প্রথমে ওই আমার কাছে যে টাকাটা আছে সেটা আগে বের করব। কি বলে দিয়েছে, আমার কাছে যত টাকা আছে সেই টাকার যদি আমরা 1/3 বের করি কত আসবে, 12 টাকা আসবে। তাহলে আমি মোট অর্থের পরিমাণ বের করব, মোট অর্থের পরিমাণ, মোট অর্থের পরিমাণ। তাহলে মোট অর্থের পরিমাণ কি করে বেরোবে, এইটাকে উল্টে গুণ করে দেবো। 12কে 3/1 দিয়ে গুণ করে দিলে তুমি পেয়ে যাবে 36 টাকা। কি করে এলো এই জায়গাটা বুঝে নাও। তাহলে 1/3 মানে কি, 3 ভাগের 1 ভাগ। সেই 1 ভাগ সমান কত বলে দিয়েছে, 12 টাকা। তাহলে 1 ভাগ সমান যদি 12 টাকা হয় তাহলে 3 ভাগ সমান কত হয়ে যাবে, 12কে 3 দিয়ে গুণ করলে তুমি উত্তর পেয়ে যাবে 36 টাকা। তাহলে আমার কাছে যে অর্থটা আছে সেই অর্থের পরিমাণ কত হয়ে গেল, 36 টাকা। এবারে আমাদেরকে জানতে চেয়েছে যে সেই টাকার 1/4। তাহলে আমার কাছে কত টাকা আছে, 36 টাকা। এই 36 টাকার 1/4 বের করব। তাহলে এটাকে যদি তুমি কাটাকাটি করো, 4 9 36, তুমি উত্তর পেয়ে যাবে 9 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা রয়েছে অপশন বি তে। তাহলে প্রথমে তোমাকে বের করতে হবে মোট অর্থের পরিমাণ, তার 1/4 বলেছে, 4 ভাগের 1 ভাগ বলেছে, গুণ করে দিলে তুমি উত্তর পেয়ে যাবে 9 টাকা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের আমরা সমাধান করব, খুব সুন্দর করে দেখতে থাকো সুন্দর করে। আর এর পূর্বে পারুল প্রকাশনী বইয়ের আমাদের 5টা সেট হয়ে গেছে, আজকে 6 নম্বর সেট চলছে, আগামীতে আরো আমরা 9টা সেট করব। সুন্দর করে সব জিনিসগুলো দেখতে থাকো। সেই সঙ্গে সাজেশন সেট চলছে, মেন্টাল এবিলিটি সেট, এর আগে আমরা ধারাবাহিক চিত্রের সেট করেছি। একই রকম ভাবে সমস্ত জিনিসগুলো করব, সুন্দর করে দেখতে থাকো। চলো নেক্সট চলে আসছে 5-এর দাগে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 27 ইন দ্য নাম্বার, এটা বলা রয়েছে। তাহলে একটা নাম্বার বলা রয়েছে 178.6758। এই নাম্বারটার মধ্যে কতগুলো 7 আছে, দুটো 7 আছে। এই যে একটা 7 আছে, এই যে একটা 7 আছে। এই দুটো 7-এর প্লেস ভ্যালু ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে এই সংখ্যাটাতে যে দুটো 7 আছে সেই দুটো 7-এর স্থানীয় মানের পার্থক্য। তাহলে এখানে যদি আমি নাম্বারটা লিখে ফেলি 178.6758, এবারে আমি স্থানীয় মান বের করব। স্থানীয় মান কিভাবে বের করতে হয় না, যেই অঙ্কের স্থানীয় মান বলবে সেই অঙ্কটাকে লিখবো, তার ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য লিখবো। এবারে তোমরা বলবে স্যার এর ডান দিকে তো আরো অনেকগুলো অঙ্ক আছে, তাহলে আপনি একটা শূন্য লিখলেন কেন, না দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যায় যে সংখ্যাগুলো থাকবে
তাদের স্থানীয় মান কিভাবে কাউন্ট করতে হয়, দশমিক বিন্দু পর্যন্ত, যে ওই সংখ্যাটার পরে দশমিক বিন্দু পর্যন্ত কতগুলো অঙ্ক আছে দেখবো। তাহলে 7-এর পরে দশমিক বিন্দু পর্যন্ত একটাই অঙ্ক আছে, তাই আমি একটা শূন্য দিলাম। এবারে এই 7-এর আমরা কি বলে স্থানীয় মান বের করব। এই 7-এর স্থানীয় মান কি করে বের করতে হয়, তাহলে দশমিক এর আগের গুলো যেমন দশমিকে গিয়ে শেষ হয়, দশমিকের পরের গুলো দশমিক থেকে শুরু হয়। তাহলে এই 7-এর স্থানীয় মান কি লিখবো, দশমিক, এটা লিখবো 0.07। তাহলে কিভাবে লিখলাম দেখো, এই যে দশমিক থেকে শুরু করেছি, তারপরে একটা অঙ্ক আছে, ওর জন্য শূন্য দেব 7। তাহলে ভালো করে বুঝে নাও দশমিকের পরের অঙ্কের স্থানীয় মানগুলো কিভাবে লিখতে হয়, না যেই অঙ্কের স্থানীয় মান বলবে সেই অঙ্কটাকে লিখবে, তার ডান দিকে আর কিছু লেখার দরকার নেই, তার বাম দিকে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য বসাবে। তাহলে দশমিকের আগের গুলোতে কি করলাম, তার ডান দিকে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য বসাই। দশমিকের পরের অঙ্কের স্থানীয় মান কি করে বের করলাম, না ওই অঙ্কের বাম দিকে দশমিক বিন্দু পর্যন্ত বাম দিকে যতগুলো অঙ্ক থাকে ততগুলো। তাহলে এখানে দেখলাম 7-এর পরে দশমিক বিন্দু পর্যন্ত একটা অঙ্ক, তাই একটা শূন্য দিয়েছি। এখানে দেখলাম 7-এর আগে দশমিক বিন্দু পর্যন্ত একটা অঙ্ক, তাই একটা শূন্য দিয়েছি। দশমিকের পরে বলে ওর সামনে একটা দশমিক বিন্দু দিতে হবে। এদের আমাদেরকে কি করতে বলেছে, বাদ দিতে বলেছে। দেখো বাদরা কিভাবে দিচ্ছি, দেখো 70-এ কি লিখলাম, 70-এ তো কোনো দশমিক বিন্দু ছিল না, আমি দশমিক বিন্দু তৈরি করলাম, দশমিক বিন্দু দিয়ে তারপরে দুটো শূন্য দিয়ে দিয়েছি। তাহলে এবারে বাদ দাও, 10 থেকে 7 বাদ দিলে আমাদের হয়ে যাবে 3, এখানে থাকবে 9, এখানে থাকবে 69। তাহলে 69.93 কোনটাতে রয়েছে, দেখো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 5-এর দাগের সঠিক উত্তর আমাদের, এগুলো চাইলে তুমি ভগ্নাংশে লিখতে পারো 7/100, ঠিক আছে। তাহলে 69.93 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 5-এর দাগের প্রশ্ন। চলো 6-এর দাগের প্রশ্ন আমাদের কি বলা রয়েছে, দেখো 8, 12 এবং 15 কর্তৃক বিভাজিত হওয়ার পর 3 অবশিষ্ট থাকে যে ক্ষুদ্রতম সংখ্যাটিতে, সেই সংখ্যাটা কত বের করতে বলেছে। The smallest number which when divided by 8, 12 and 15 leaves a remainder of 3। তাহলে দেখো কত কত দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। এবার তোমাদেরকে কি শেখানো রয়েছে, যখন অনেকগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলে, আমরা প্রথমে কি করব, লসাগু দিয়ে লসাগু বের করব। যে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে বলেছে যেটা 8 দ্বারাও ভাগ যাবে, 12 দ্বারাও ভাগ যাবে, 15 দ্বারাও ভাগ যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, ওদের লসাগু করব। তাহলে সুন্দর করে 2 দিয়ে দাও, 2 4 8, 2 6 12, এখানে থাকবে 15। আবার যদি 2 দাও, 2 2 4, 2 3 6, এখানে থাকবে 15। এরপরে তুমি যদি 3 দাও, 3 1 3, 3 5 15। তাহলে এলসিএম অর্থাৎ লসাগু আমাদের কত চলে আসবে, 5 2 10, 10 3 30, 30 আর 4 120। এটাই আমাদের হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে 8 12 15 দিয়ে ভাগ যাবে। এদের লসাগু 120 এসছে, মানে 120 কে এইগুলো দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটাই হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা। এখন অঙ্ক কমপ্লিট হয়নি, কি বলেছে না এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো। আমি বের করলাম যে 120 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যে কিনা 8 12 15 দিয়ে ভাগ যাবে। প্রশ্নে বলেছে এমন একটা সংখ্যা বের করো যে 8 12 15 দিয়ে ভাগ করার পরে 3 অবশিষ্ট থাকবে, 3 ভাগশেষ থাকবে, রিমাইন্ডার থাকবে। তাহলে ভাগশেষ থাকবে মানে কি, ওর সঙ্গে ওটাকে যোগ করে দেবো। আমাদের ভাগশেষ কখন থাকে গো, বাড়তি লিখলে ভাগশেষ থাকে, তাহলে 120 তো পুরো ভাগ চলে যাবে, তাহলে ভাগশেষ কখন থাকবে, ওর সঙ্গে যদি আমি বাড়তি লিখি, তাহলে 120 সঙ্গে 3 যোগ করে দিলে 123, অপশনের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 123 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা যাকে আমরা যদি 8 12 15 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পানি খেয়ে নিই একটু। চলো আগে কি ছিল, 7-এর দাগ। চলো কি বলা রয়েছে, একটা ভাগ বলেছে, যে কোনো দশমিক সংখ্যার যখন ভাগ দেবে, গুণ দেবে, সর্বদা কি করবে, সেগুলোকে ভগ্নাংশে করবে, খুব সহজে আসবে। কি বলেছে দেখো,
20.91 একে কত দিয়ে ভাগ করতে বলেছে দেখো 0.17 দিয়ে ভাগ করতে বলেছে। ভাগের পদ্ধতিটা শিখে নাও কিভাবে। একে ভগ্নাংশে লিখে দাও, একে ভগ্নাংশে লিখলে কত হয়ে যাবে 2091/100। একে ভগ্নাংশে লিখলে কত হয়ে যাবে 17/100। এবারে ভগ্নাংশের ভাগ কিভাবে লিখতে হয় করতে হয়, প্রথমটাকে ঠিক রেখে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দিতে হয়। ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়, সর্বদা ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দিতে হয়, অর্থাৎ তার অনন্যক লিখতে হয়। তাহলে যদি কাটাকাটি করো এই 100 কেটে যাবে, 17 আর 291 যদি তুমি কাটাকুটি করো খুব সুন্দরভাবে দেখো, 17 একে 17, 3 নামলো 39, 17 2 এ 34, 5 নামলো 51, 17 3 51। তাহলে দেখো আগের অঙ্কের উত্তর 123 এসেছিল, ভালো করে খেয়াল করো, অনেকে ঘাবড়ে যাবে স্যার এখানে তো কোথাও 123 নেই। এই যে পেয়ে যাবে অপশন ডি তে 123 রয়েছে, কারণ কোন সংখ্যার পরে যদি দশমিকের পরে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। যেমন এখানে দশমিকের পরে অঙ্ক রয়েছে, ওদের মূল্য রয়েছে, তাহলে শূন্য বাদে অন্য কোনো যদি অঙ্ক থাকে তাদের মূল্য রয়েছে, কিন্তু দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই যদি না সেই শূন্যের পরে কোনো অঙ্ক থাকে। তাহলে এটা সমানই কি, এটা সমানই হচ্ছে 123। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তুমি যা শিখছো, যা কিছু জ্ঞান অর্জন করছো, ধরো এখন এই অঙ্কটা আমি বোঝাবো, বুঝতে পেরে যাবে, তুমি যে স্যারের কাছে পড়ো না কেন স্যার খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা সেই জিনিসগুলো বুঝে যাবে। ঠিক আছে, তখন তোমার মনে হবে এই স্যার তো এটার পর এটা বলছে, এটার পর এটা বলছে, ওই তো সহজ জিনিস, এইভাবে করতে হয়। ওই জিনিসটা তুমি 2 দিন 3 দিন যদি পুনরায় না করো, 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে যদি আবার পুনরায় নিয়ে রিপিট দেখো, তুমি কিন্তু ওটা ভুলে যাবে। তাহলে তোমাকে দেখতে হবে কোনটা সহজ কোনটা কঠিন। এই অঙ্কগুলো অনেকটা সহজ ধরনের, এগুলো আমি পেরে যাব, মনে থেকে যাবে, ঠিক আছে, ওগুলোকে একটু কম কম করে করো। যেই অঙ্কগুলো দেখলে যে একটা অঙ্ক করলে এটা একটু কঠিন বা এটা খুব সহজে মনে রাখা যায় না, তাহলে সেই অঙ্কগুলোকে তোমাকে কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে। এটা নয় যে ওই একবার দেখে নিলাম বুঝে নিলাম তাহলেই হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না, প্র্যাকটিস বারবার করে করতে হবে। 8 দাগে, the LCM and HCF of two numbers are 180 and 4। তাহলে LCM আর HCF কত দেয়া আছে 180 এবং 4 দেয়া রয়েছে। if one number is 45 এবং ওই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা 45 বলেছে, 45 বলে দিয়েছে, then the other number, তাহলে অন্যটা কত। বাংলা প্রশ্নটা কি বলে দিয়েছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু 180 আর এখানে 4 আছে, এখানে এটা না 8 হবে। আচ্ছা আমাকে একটু সময় দাও তো, আমি প্রশ্নটা দেখে নিই কি ছিল। প্রশ্নটা দেখে নিই কি ছিল, দুটো একটা বাংলা একটা ইংরেজি লেখা হয়ে গেছে। ই বাবা, ওখানে তো 3 ছিল, এখানে এটা 3 ছিল, বুঝলে, এখানে এটা 3 ছিল, এটা এখানে যে সংখ্যাটা ছিল এটা 3 ছিল, ভুল করে টাইপ হয়ে গেছে এখানে, তাহলে 3 লিখে দাও। জাবড়ে দিয়ে মুশকিল হয়ে গেল, 3 হয়ে গেছে, ওটা পুরো 31 হয়ে গেছে। যাই হোক, 3 এর পরে ওটা হচ্ছে 3, এটাকে একটু বড় করে লিখে দিই তাহলে হয়ে যাবে। চলো 3। আচ্ছা এটাকেও চেঞ্জ করো, এটাকেও চেঞ্জ করো, 3 করো, এটাকেও 3 করো, ঠিক আছে। চলো এবারে চলে আসো প্রশ্নে। তাহলে কি কি দেয়া ছিল, লসাগুটা 180, গসাগুটা 3 বলেছে, অন্য সংখ্যাটা না। আমরা জানি যে কোনো দুটো সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল যা হয় সংখ্যা দুটির গুণফলও তাই হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধরো দুটো সংখ্যা আমি নিয়ে নিলাম 10 আর 20, এদের তুমি গুণ লসাগু বের করো, সুন্দর করে 10 এ চলে যাবে, 10 একে 10, 10 2 20, তাহলে এই সেভ অর্থাৎ গসাগু আমাদের কত আসবে 10, এলসিএম অর্থাৎ লসাগু আমাদের কত আসবে 10 2 20। তাহলে এই সেভ অর্থাৎ লসাগু আর গসাগুর গুণফল আমাদের কত আসবে, তুমি যদি 10 আর 20 গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে 200।
এটা কি বের করলে বললাম লসাগু আর গসাগুর গুণফল। এবারে আমাদেরকে যে সংখ্যা দুটো দেওয়া ছিল কি কি বলেছিল বলো তো, 10 আর 20, ওদেরকেই যদি গুণ করি তাহলে কত আসে দেখো 200 আসে। তাহলে যে সংখ্যাগুলো আমাদের দেওয়া ছিল তাদের গুণফল যা আসবে গসাগু আর লসাগুর গুণফলও সেটাই চলে আসবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা সুন্দর করে বের করতে পারি যে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল যা হবে সংখ্যা দুটির গুণফলও তাই হবে। এবারে একটা সংখ্যা বের করতে বললে কি করবে, লসাগু এবং গসাগুকে গুণ করে, লসাগু এবং গসাগু অর্থাৎ এলসিএম এবং এইচসিএফ কে মাল্টিপ্লাই করে যে নাম্বারটা দেয়া আছে গিভেন নাম্বার, ওটা দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। প্রদত্ত সংখ্যা যেটা আমাদেরকে দেয়া আছে ওটা দিয়ে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে গসাগু আর লসাগু কত আছে, 180 আর 3, যে সংখ্যাটা দেয়া রয়েছে 45, তাহলে 3 আর কাটাকাটি করলে 15, 15 আর 180 কাটাকাটি করলে 12 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, অপশন এ তে রয়েছে। তাহলে এই সংখ্যাগুলো আমাদের কত ছিল, 3 ছিল। এটা লসাগু 180, গসাগু 3 ছিল। ঠিক আছে, তাহলে যখনই গসাগু লসাগু, এগুলো তো তোমরা স্কুলের বইতেও পেয়ে যাবে এই ধরনের অঙ্কগুলো। গসাগু লসাগু একটা সংখ্যা দেওয়া থাকলে অন্যটা কি করে পাবে, গসাগু এবং লসাগুকে গুণ করে যেই সংখ্যাটা দেওয়া আছে ওটা দিয়ে ভাগ করলে তুমি অন্য সংখ্যাটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তীতে চলে আসছে কি বলেছে 9 দাগে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন, এই যে প্র্যাকটিস সেট 6টা রয়েছে না পারুল প্রকাশনের বইতে, যতগুলো অঙ্ক করলাম দেখো খুবই সহজ করলাম। তাহলে এর পূর্বে যে আমাদের প্র্যাকটিস সেট গুলো ছিল সেখানে মোটামুটি ভাবে একটু মাঝারি ধরনের প্রশ্ন ছিল, বা একদম কঠিন না থাকলে কঠিনের থেকে একটু লো লেভেলের ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্নই একদম সহজ রয়েছে। কি বলা রয়েছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন 3.003 and 2.050 is added to their sum, the result is, তাহলে ভালো করে লাইনটা পড়ো, the difference between 3.003 and 2.050 is added, তাহলে ডিফারেন্স কে অ্যাড করা হবে, যোগ করা হবে। কার সঙ্গে যোগ করা হবে, দেয়ার সাম, তাদের যোগফলের সঙ্গে করা হবে। অর্থাৎ আমি যদি সহজ করে বোঝাই তাহলে কি হবে, দুটো সংখ্যা বলেছে 15 আর 10, এদের ডিফারেন্স কত হচ্ছে 5, এই 5কে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। কার সঙ্গে যোগ করতে বলেছে, না এই দুটো সংখ্যার যোগফলের সঙ্গে। তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত এসছে 25, এই 25 এর সঙ্গে 5কে যোগ করতে বলেছে। তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে 30, উত্তর আমাদের কত হয়ে যাবে 30 হয়ে যাবে। এটাই আমরা ওখানে করব। চলো তাহলে প্রথমে কি বলে দিয়েছে, প্রথমে বলে দিয়েছে 3.003, তার সঙ্গে বলে দিয়েছে 2.050, এটাকে কি করব, একবার যোগ করব এবং একবার বিয়োগ করব। 2.050 বিয়োগ দাও। আচ্ছা, যোগ করলে আমাদের কত হচ্ছে 3.505, এটা আমাদের করলে কত হচ্ছে 3, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে থামলো 9, তাহলে আমাদের উত্তর এলো কত, 0.953। এই যে বিয়োগফলটা এসছে সেই বিয়োগফলটাকে যোগফলের সঙ্গে যোগ করতে বলেছে। এত এর বিয়োগফল কি তাদের যোগফলের সাথে যোগ করো, তাহলে এই দুটোকে এবারে যোগ করে দাও। 5.053 এবং 0.953 কে আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে 3 3 6 5 5 10 এর 0 আমাদের চলে আসবে 6.006, কোনটাতে রয়েছে, অপশন ডি তে রয়েছে। আরেকবার দেখে নিই, 3 3 6 5 5 10 9 1 10, হ্যাঁ অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সহজ প্রশ্ন একদম। চলো সময় অতিবাহিত না করে পরবর্তী প্রশ্নে চলে আসি। 10 এর দাগ, মানে প্র্যাকটিস সেট এই এত সহজ তো প্রশ্ন তো আসবে না। ঠিক আছে, তো 5/17, 9/17, 18/17, 10/17 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ক্লাস 1 এর অঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বলেছে, এটাকে মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি, অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। ঠিক আছে, এমনি পরীক্ষাতে ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডারও বলতে পারে। হয়েছে, বাংলাতে বলে ঊর্ধ্বক্রম এবং অধক্রম। অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে, মনে রাখা খুবই সহজ, অনেকে গুলিয়ে ফেলে ঊর্ধ্বক্রম অধক্রম। যখন অধক্রম বলবে তোমরা দেখবে একটা বাংলার শব্দ শুনতে পাও, এই তো দিন দিন অধঃপতন ঘটছে, বলে না, তোর অধঃপতন ঘটছে। তাহলে অধঃপতন ঘটছে কখন বলি, যখন তার ব্যবহারে বা পড়াশোনায় বিভিন্ন কিছুতে যখন কমতি ঘটে, যখন তার মানের ঘাটতি ঘটে, তখনই আমরা বলি অধঃপতন ঘটছে।
তাহলে অধঃপতন মানে কি কমছে কমছে, এই যে অধঃক্রম মানে কি কমবে, তাহলে বড় থেকে পরপর ছোট হবে। আর ঊর্ধ্বক্রম মানে কি ঊর্ধ্ব উপর দিকে যাবে, ছোট থেকে পরপর বড়র দিকে যাবে। চলো এবারে দেখো তোমাদেরকে শেখানো রয়েছে ভগ্নাংশের বড় ছোট কি করে বের করতে হয়। এখানে যদি খেয়াল করে দেখো প্রত্যেকটার ডিনোমিনেটর একই, হর হচ্ছে একই, তাহলে আমরা যদি হর যদি একই হয়, লবগুলো যার বড় সেটা বড় হবে, লব যার ছোট সে ছোট হবে। তাহলে সব থেকে আমাদের ছোট হয়ে যাবে 5/17, তারপরে আমাদের হয়ে যাবে 8/17, এরপরে আমাদের হয়ে যাবে 9/17, এরপরে আমাদের হয়ে যাবে 10/17। তাহলে 5, 8, 9, 10 কোনটাতে রয়েছে দেখো অপশন ডি তে রয়েছে। হর যদি একই হয়, লব যার ছোট সেটা ছোট হবে, লব যার বড় সে বড় হবে। হয়েছে, এই হচ্ছে আমাদের 10-এর দাগ। চলো নেক্সট 11-এর দাগে। একটি ক্লাসের 30 জন ছাত্রছাত্রীর মধ্যে 40% ছাত্র, বাকি ছাত্রী বলে দিয়েছে among 30 students in a class 40% are boys and the rest are girls। আচ্ছা দেখো আমাদেরকে কি বের করতে বলেছে, ছাত্রীর সংখ্যা তোমরা দুটো ভাবে করতে পারো। ছাত্রের সংখ্যা বের করে তুমি 30 থেকে বাদ দিয়ে দিলে ছাত্রের সংখ্যা পেয়ে যাবে, না হলে আর একটা কাজ করতে পারো, যে দেখো ছাত্র আমাদেরকে কত বলে দিয়েছে, ছাত্র আমাদেরকে বলে দিয়েছে 40%, তাহলে ছাত্রী কত না আমরা জানি শতকরার অঙ্কে মোট হচ্ছে 100%, তাহলে ছাত্র যদি 40% থাকে আর কত বাকি থাকলো, আর কত বাকি থাকলো, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে আমি বলতে পারি ছাত্রী আমাদের কত হয়ে গেছে 60% ছাত্রী। মোট ছাত্রছাত্রী কত, মোট ছাত্রছাত্রী হচ্ছে 30 জন। এই 30 জনের মধ্যে ছাত্রী কত আছে 60%। যে কোনো সংখ্যার পার্সেন্ট কি করে বের করতে হয়, ওই সংখ্যাটা গুণ যার শতকরা করতে বলেছে সেই সংখ্যাটা গুণ যত পার্সেন্ট বলেছে 60%, তাহলে 60/100 দিয়ে কাটাকাটি গুণ করতে হয়। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, তাহলে 6 3 18 জন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো অপশন সি তে রয়েছে। তাহলে তুমি 40%ও বের করতে পারো, 40% বের করলে তোমার 12 বেরোবে, যেটা হবে কিনা ছাত্র সংখ্যা। 30 থেকে এবারে ছাত্র বাদ দিলে 12 বাদ দিলে তুমি পেয়ে যাবে 18 জন মেয়ে পেয়ে যাবে। সেইভাবেও করতে পারো, না হলে এইভাবে একদম প্রথমে পার্সেন্ট বের করে এটাও করতে পারো। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট চলে আসছে পরবর্তী প্রশ্ন। 12 দাগ কি বলেছে, একটি বাস সকাল 9:10 দিল্লি থেকে ছেড়ে চণ্ডীগড় যাচ্ছে, ভালো কথা, বিকাল 4:20 পৌঁছলো, যাত্রার অবকাশ, যাত্রার অবকাশ কথার অর্থ কি, যেতে তার কত সময় লেগেছে জানতে চেয়েছে। এ বাস লেফট দিল্লি at 9:10 AM and reach Chandigarh at 4:20 PM, therefore the duration of the journey। তাহলে দেখো সুন্দর করে সময়টা একদিনের মধ্যে, তো সকালে বেরিয়ে বিকেলে পৌঁছে গেছে, তার মানে একদিনের মধ্যে। আচ্ছা দেখো 9:10 মানে কি, 9:10 মানে ওটাকে আমরা বলতে পারি AM। আচ্ছা 4:20 মানে কি, বিকাল 4:20 মানে কি, বিকাল 4:20 মানে ওটাকে আমরা বলি PM। তাহলে দেখো AM থেকে PM এর দূরত্ব বের করতে বলেছে, তোমাদেরকে শেখানো রয়েছে দুটো সময়ই যদি AM এ থাকে, দুটোই যদি PM এ থাকে, তাহলে পার্থক্য করাটা খুবই সহজ, কি না দুজনকে বিয়োগ করে দিলেই হয়ে যায়। কিন্তু যদি একটা সময় AM এ থাকে অ্যান্টি মেরিডিয়ান, আর একটা যদি PM পোস্ট মেরিডিয়ানে থাকে, তাহলে কি করতে হয়, AM PM তো তোমরা জানো যে রাত 12টা থেকে দুপুর 11:49 পর্যন্ত সময়কে আমাদের কি বলা হচ্ছে, বা 12টার আগে পর্যন্ত সময়কে আমাদের কি বলা হচ্ছে AM। ঠিক 12টা থেকে আবার রাত 12টার আগে পর্যন্ত আমাদের কি বলা হয়, ওটাকে PM বলে। এবারে একটা AM আর একটা PM থাকলে পার্থক্য বের করতে হলে কি করতে হয়, দুটো ভাবে করতে পারো। তুমি 12 ঘন্টা থেকে প্রথমটা বাদ দিয়ে শেষেরটা যোগ করতে পারো, না হলে আর একটা করতে পারো কি, শেষ সময়ের সঙ্গে 12 ঘন্টা যোগ করে দেবে, শেষ সময় তার সঙ্গে 12 ঘন্টা যোগ করে সেখান থেকে প্রথম সময়টাকেও তুমি বাদ দিতে পারো, সেখান থেকে প্রথম সময়টাকে তুমি বাদও দিতে পারো। তাহলে 12টার সঙ্গে যদি আমি শেষ সময়টাকে যোগ করি, তাহলে এটা হচ্ছে 4:20, যোগ করে সেখান থেকে প্রথম সময়টাকে বাদ দেব। তাহলে দেখো 12 আর 4:20 যোগ করলে আমাদের কত হয়ে যায় 16:20, সেখান থেকে 9:10কে বাদ দেব, বিয়োগটা দেখাচ্ছি এখানে ডান দিকে দেখো 16:20, সেখান থেকে 9:10কে যদি আমরা বাদ দিই আমাদের কত আসবে দেখো, এখানে 10 হয়ে যাবে, 9 7 16, অর্থাৎ আমরা বলতে পারি উত্তর চলে আসবে 7 ঘন্টা 10 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে কত সময় লাগবে? 7 ঘন্টা 10 মিনিট। এখান থেকে শিখলাম আমরা কি না, একটা সময় এম আর একটা পিএম থাকলে দুটো সময়, তবে ভালো করে খেয়াল করতে হবে এই যে দুটো সময় দুটোই যেন 24 ঘন্টার মধ্যে হয়, একদিনের মধ্যে হয়। তুমি একদিনের বাইরে বলবে এইটা করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে খেয়াল করতে হবে ওই যে দুটো সময় যেন একদিনের মধ্যে, সকাল 9টা 10 থেকে বিকাল 4টা 20, মানে তো ওটা একদিনের মধ্যেই। তাহলে শেষ সময়ের সঙ্গে 12 ঘন্টা যোগ করে প্রথম সময়টাকে বাদ দিয়ে দেবে, 7 ঘন্টা 10 মিনিট সঠিক উত্তর চলে আসবে। হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন পড়ো, দেখো কি বলেছে। নেক্সট পরবর্তী প্রশ্ন পড়ো, কি বলেছে দেখো। 50,50,50,000 সংখ্যায় লিখতে বলেছে। 50,50,000 সংখ্যায় লিখতে বলেছে। কি বলা রয়েছে দেখো, 50,05,050। তোমরা কি করবে, একদম ছোটতে যেমন করে শিখেছো সেইভাবেই করবে, আমার উত্তর নিয়ে কথা। ঠিক আছে, দেখো এইখানে লিখে দেবো একক, দশক, শতক, একদম ছোটবেলার মতো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইরকম করে লিখে ফেলবো। প্রথমে কত আছে? 50 লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত বসবে? 50। একটা ঘরে তো আর দুটো অঙ্ক বসে না, তাই বাম দিকে বসালাম। হাজারের ঘরে কত আছে? 5000। এই যে 5000। শেষে কত আছে? 50। এই, তাহলে যে ঘরগুলো ফাঁকা রয়েছে সেগুলো শূন্য দিয়ে ভরে দাও। তাহলে উত্তর আমাদের কত চলে এলো দেখো, 5-এর পরে দুটো শূন্য, 5050। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 5 দুটো শূন্য 5050। কোনটাতে রয়েছে দেখো? অপশন বি তে রয়েছে। 13-র আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 13-র সঠিক উত্তর বি হয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তীতে চলে আসো 54 দাগ। 105-এর মৌলিক 54 কি করে হয়ে গেল? কে 54 লিখে দিয়েছি। চলো 14 দাগ। 105-এর মৌলিক উৎপাদকের সংখ্যা, দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। তাহলে 105-এর কতগুলো প্রাইম ফ্যাক্টরস আছে জানতে চেয়েছে, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো। তাহলে 5-এ দিয়ে দাও, 5-এ দিলে 5 2 10, 5 1 5। এবারে 3-এ দিলে 3 7 21। তাহলে কি কি এসছে বলো তো? 3 এসছে, 5 এসছে এবং 7 এসছে। তাহলে কতগুলো প্রাইম ফ্যাক্টর পেলাম? মৌলিক উৎপাদক কতগুলো পেলাম? 3টা। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ অধ্যায় রয়েছে, প্র্যাকটিস সেট 6 যেটা রয়েছে খুব সহজ রয়েছে। দেখো সরল সুদের একটা অঙ্ক রয়েছে, সাম মানি বিকামস 5000 in 12 years, 12 year no 2 years with principal plus interest. If the interest for that period is 1000, what is the annual rate of interest? তোমাকে সুদের হার বের করতে বলেছে। বাংলায় পড়ে নি, কি বলেছে না 2 বছরে কত টাকা হবে? 5000 টাকা হবে। কি বলে দিয়েছে আমাদেরকে না 2 বছরের জন্য আমি টাকাটা রাখবো, সেটা কততে হবে? 5000 টাকা হবে, এবং সুদ কত পাবো? 1000 টাকা পাবো। তাহলে সুদের হার জানতে চেয়েছে। তাহলে যেই যেই জিনিসগুলো দেয়া রয়েছে প্রথমে লিখে ফেলো, পি, টি, আই এবং আর। এই তো 4টা জিনিস। পি মানে হচ্ছে আসল প্রিন্সিপাল, টি মানে হচ্ছে টাইম সময়, আই মানে ইন্টারেস্ট সুদ, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার। আমাদেরকে দেখো বলেছে 2 বছর পরে আমি কত টাকা পাবো? 5000 টাকা পাবো। আমি কোনো কিছু একটা টাকা রেখেছি, সেই টাকাটা 2 বছর পরে আনতে গেলাম, আমাকে কত টাকা দিল? 5000 টাকা দিল। সুদ কত দিয়েছে? 1000 টাকা। সুদ কাকে বলি না, আমরা জানি অতিরিক্ত যত টাকা পাই বা অতিরিক্ত যত টাকা দিতে হয় সেটাকেই আমাদের সুদ বলে। তাহলে আমি অতিরিক্ত কত টাকা পেয়েছি? 1000 টাকা পেয়েছি। মোট আমি 5000 টাকা পেয়েছি, সুদ হিসেবে কত টাকা পেয়েছি? 1000 টাকা। তাহলে আমাদের আসলটা কত না, আসল আমরা বের করতে হলে কি করব? সুদ আসল থেকে, এটা তো আমি মোট পেয়েছি, তার থেকে সুদটা কত? সুদটা হচ্ছে 1000 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি সুদ বাদ দিয়ে দিই তাহলে তুমি পেয়ে যাবে আসলটা কত। তাহলে আমি কত টাকা রেখেছিলাম? 4000 টাকা রেখেছিলাম। 2 বছর পরে যখন গিয়েছি আমাকে ম্যানেজার 5000 টাকা দিল, 1000 টাকা বেশি দিল সুদ হিসেবে। ঠিক আছে, তাহলে সুদ আসল থেকে অ্যামাউন্ট বলে ইংরেজিতে, সুদ আসল থেকে সুদ বাদ দিলে তোমরা আসল পেয়ে যাবে। টাইমটা কত বলে দিয়েছে? টাইমটা তোমাদের বলে দিয়েছে 2 বছর। সুদটা তো দেই আছে 1000 টাকা। রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, আর বের করার ফর্মুলাটা আমরা কি জানি? 100 into I by PT। 100 into I by PT। তাহলে 100-র সঙ্গে 1000 গুণ করে দাও,
পি মানে হচ্ছে 4000, টি মানে হচ্ছে 2 বছর। কাটাকাটি করে দাও, 1 2 3, 1 2 3, ঠিক আছে। এই 4-এর সঙ্গে 100 কেটে দাও, 4 25 100, তোমার আসবে 25/2, মানে তুমি উত্তর পেয়ে যাবে 12.5%। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, অপশন ডি তে রয়েছে, ঠিক আছে। 15-র সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। এই হচ্ছে ফর্মুলা, সুন্দর করে মনে রাখবে। এটা হচ্ছে পি আর নির্ণয়ের ফর্মুলা, 100 × I/PT। তাহলে এই চারটার মধ্যে পি, আই, টি, আর এর মধ্যে যে কোনো তিনটা তোমাকে প্রশ্নে দেয়া থাকবে, বাকিটা তোমাকে বের করতে হবে। তার জন্য এই ফর্মুলা মনে রাখবে। পি বের করতে হলে 100 × I/RT দিয়ে ভাগ করবো, টি বের করতে হলে পি আর দিয়ে ভাগ করবো, আই বের করতে হলে পি আর টি/100 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। পি আর টি/100, এই হচ্ছে আমাদের উত্তর। ডি এর দাগে 12.5% চলে আসবে। চলো নেক্সট 16 প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো। 16 প্রশ্ন আমাদের বলা রয়েছে 0.275 এর 30% বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো, এর আগে আমরা একটা অঙ্ক করেছি, সেখানে কি শিখেছি, যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে হয় কিভাবে, না আমরা 0.275 এর কত বের করব, 30% বের করব। 30% মানে কি 30/100। যে কোনো সংখ্যার পার্সেন্ট আমরা জানি, যেই সংখ্যার পার্সেন্ট বের করতে বলবে সেই সংখ্যাটা গুণ যত পার্সেন্ট বলবে সেটা বাই 100। এবারে দেখো, এটাকে ভগ্নাংশে করে নাও। যখনই দশমিক সংখ্যা থাকবে তার যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলুক না কেন, সর্বদা ভগ্নাংশ করে করবে, দেখবে সহজ আসবে। চলো দেখো, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। দেখো এখনো কিন্তু এগুলোকে আমি 5 দিয়ে কাটাকুটি করতে পারি, যাবে কিন্তু 5 দিয়ে সুন্দর করে কেটে যাবে, কিন্তু আমি করব না। কেন করব না, না তুমি যদি একটু খেয়াল করে দেখতে পাবে, এগুলো কিন্তু পুরো কেটে যাবে না, ঠিক আছে। নিচে কিন্তু কিছু পড়ে থাকবে। যে কোনো অঙ্ক ভগ্নাংশ সমাধানের ক্ষেত্রে তুমি যদি দেখো যে সম্পূর্ণরূপে কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি করলে নিচে আবার কিছু একটা সংখ্যা চলে আসবে, তখন তুমি চেষ্টা করবে সর্বদা নিচে 10, 100, 1000, 10,000 এইগুলো থাকলে কাটাকুটি না করার, কারণ ভগ্নাংশ করতে সুবিধে হবে। এই দেখো, এটাকে সুন্দর করে আমি 5-এ কাটতে পারি, ঠিক আছে। দিলে দেখো সেই আবার নিচে একটা সংখ্যা চলে আসবে, আবার 5-এ কাটলে আবার নিচে একটা সংখ্যা আসবে, কিন্তু পুরো কেটে যাবে না। তাই এটাকে কি করব, নিচে আমি 1 2 3, এদিকের একটা 4টা শূন্য লিখে দিলাম, উপরের দুজনকে গুণ করে দাও। 5 3 15 5, হাতে 1, 7 3 21, 22 2, হাতে 2, 3 2 6 8, 825/10,000। একে দশমিক করাটা কত সহজ দেখো, নিচে 4টা শূন্য রয়েছে, তাহলে উপরে 4 ঘর আগে দশমিক বসিয়ে দাও, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই 4 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। 0.025 বা এর আগে একটা শূন্য দিতে পারো, পূর্ণ সংখ্যায় কিছু না থাকলে শূন্য দিয়ে দিতে হয়। 0.0825 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 16-র সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, 16-র সঠিক উত্তর আমাদের বি হয়ে যাবে, ঠিক আছে। 16-র সঠিক উত্তর আমাদের কোনটা হয়ে গেল, বি হয়ে গেল। যে কোনো সংখ্যার এই হচ্ছে পার্সেন্ট বের করা। চলো নেক্সট 17-র দাগ দেখো। এবারে দেখো 17-র দাগে বলেছে এইটাকে শতকরাতে পরিণত করতে বলেছে। when 0.07 is converted to a percentage, তাহলে যে কোনো সংখ্যাকে শতকরায় করতে হলে গুরুজি কি করতে হয়, 100 দিয়ে গুণ করে দিতে হয়। যে কোনো সংখ্যাকে শতকরা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। এবারে গুণ মানে কি, তুমি চাইলে এখানে দুটো শূন্য রয়েছে, দশমিক বিন্দু 2 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর, তাহলে আমাদের কত হয়ে যাবে, 7.5% সঠিক উত্তর হয়ে যাবে। 7.5% সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। গুণ আমরা কি জানি গো, গুণ আমরা কি জানি, যে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দুকে তত ঘর ডান দিকে সরিয়ে দেবো। কারোর যদি ওটা বোঝা না যায়, কারোর যদি এটা বোঝা না যায়, তাহলে আমি আরো ভেঙে দেখাচ্ছি, এটা দেখো, এই যে ডান দিকে দেখো 0.75 কে তুমি এটাকে কি লিখতে পারো, 75/1000। তার সঙ্গে কত গুণ করব, 100 গুণ করব, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, থাকলো কত, 75/10। 75-কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে, 7.5। তাহলে এই সুন্দর করে আমাদের চলে আসবে 7.5 করে ফেলতে পারো, হয়েছে। চলো নেক্সটে চলে আসো। 18 দাগের দেখো, তোমরা একটু ট্রাই করো, একদম সহজ বলেছে। লার্জেস্ট 4 ডিজিট নাম্বার করতে হবে। 18 দাগ সুন্দর করে দেখো, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার করতে হবে। 18 দাগে আমাদের কি করতে হবে, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার করতে হবে।
লা 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 চলো চলে আসো। তাহলে আমরা কি জানি এখানে কি করতে বলেছে, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার। আমরা জানি লার্জেস্ট বের করতে হলে, বৃহত্তমটা বের করতে হলে কি করতে হয়, বড় থেকে ছোট সাজাতে হয়। তাহলে ওটাকে বাদ দিয়ে দাও, 7010 7510। তাহলে 1 0 5 এবং 7 অঙ্কগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের সংখ্যাটি হলো 4 অঙ্কের সংখ্যাই বলেছে। তাহলে 7510 অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 18 সঠিক উত্তর আমাদের কত হয়ে যাবে, 7510। ক্ষুদ্রতম বললে কি হতো, এটাকে যদি স্মলেস্ট বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, স্মলেস্ট বের করতে হলে আমরা কি করতাম, ছোট থেকে বড় লিখতাম। এবং তোমরা প্রত্যেকে জানো যে ছোট লেখার সময় শূন্য যদি থাকে তাকে দ্বিতীয় স্থানে লিখতে হয়, কারণ শূন্যকে প্রথমে লিখে দিলে সেই শূন্যের কোনো মান থাকে না, মান রাখার জন্য তাকে দ্বিতীয় স্থানে লিখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এটা প্রত্যেকে একটু অ্যান্সার করো তো। 19 দাগ কুইক, 19 দাগ এটার অ্যান্সার করো। 19 দাগ, 19 দাগ এটার অ্যান্সার করো তাড়াতাড়ি। 19 দাগের অ্যান্সার করো। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ জাগো। চলো দেখো 19 দাগে আমাদের কি বলা রয়েছে, দেখো বলেছে যদি 178.34 সমান এটা হয়। এটা হচ্ছে নবোদয়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো নবোদয়তে প্রচুর প্রচুর করে আসে, প্রত্যেক বছর একটা করে আসেই। দেখো কি বলা রয়েছে, 178 তার সঙ্গে আমি 34 গুণ করব, সেইটা গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 6052 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদেরকে বের করতে বলেছে 6.52, তাকে আমরা ভাগ করব 17.8 দিয়ে, ভাগ বলে কত আসবে জানতে চেয়েছে। দেখো আমাদের ওপরটা যেমন আছে এখানেও সেইভাবে সাজাবো। দেখো এখানে আমরা করতে পারি, তাহলে 6052কে যদি আমি 178 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 34 আসবে। এই দুটো গুণ করলে যদি এটা আসে, সাপোজ আমি 5 কে 2 দিয়ে গুণ করলে যদি 10 আসে, তাহলে ঘুরিয়ে বলতে পারি 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 আসবে। সেম জিনিসটা এখানে লিখেছি, সেম জিনিসটা আমি কি করলাম, এখানে লিখলাম। তাহলে 178 আর 34 গুণ করলে যদি 6052 আসে, তাহলে 6052কে 178 দিয়ে ভাগ করলে 34 আসবে। এইটাকে একটু সুন্দর করে সাজিয়ে নাও, এটার মান তো বের করতে বলেছে, এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নাও। সাজিয়ে নাও মানে কি, একটু ভালো করে জামা কাপড় পরিয়ে সুন্দর করে একটু করবো। কেমন করে, এর দশমিক উঠিয়ে দাও। তাহলে এর দশমিক ওঠালে করুজি কত হয়ে যাবে, 6052। ওর দশমিক ওঠালে নিচে কত চলে আসবে, 100 চলে আসবে। কেন, ওর ডান দিকে দুটো অঙ্ক আছে তাই দুটো শূন্য বসে যাবে। এর যদি দশমিক ওঠাও তাহলে কত আসবে, 178, উপরে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, কারণ দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে একটা শূন্য হয়ে যাবে। এবারে যদি তুমি কাটাকাটি করো, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যাবে। তাহলে আমাদের কত থাকলো দেখো, 6052, নিচে কত আছে, 178 এবং একটা 10 আছে। এবারে প্রশ্ন করে খেয়াল করো, আমাদের সুন্দর করে বাম দিকে কিন্তু আমরা একটা বের করে রেখেছিলাম, সুন্দর করে বাম দিকে কিন্তু একটা বের করে রেখেছিলাম যে 6052কে 178 দিয়ে ভাগ করলে কত আসে, 34 আসে। 6052কে 178 দিয়ে ভাগ করলে কত আসে, 34 আসে। তাহলে এইটুকুর মানটা যদি আমি বসাই, এইটুকুর মান যদি বসাই তাহলে আমাদের কত আসবে, 34 আসবে। কোনটার মান, এই 6052কে যদি 178 দিয়ে ভাগ করি 34 আসে। এই যে দেখো ডান দিকে বের করে রেখেছি,
আমি কি বসালাম, এটার মান বসালাম, এখনো কিন্তু নিচে একটা 10 পড়ে আছে, তাহলে ওটাকে কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে এখান থেকে 6052/178 এর মান 34 বসিয়েছি, নিচে একটা 10 আছে বসিয়ে দেব। তাহলে 34 কে 10 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে, আমাদের কত হয়ে যাবে 3.4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, অপশনে বি তে রয়েছে। তাহলে 19 এর দাগের আমাদের সঠিক উত্তর হয়ে গেল 3.4। দশমিক ভগ্নাংশ অধ্যায় থেকে এইগুলো কিন্তু অবশ্যই পরীক্ষাতে পাওয়ার চান্স খুব বেশি। তাহলে যেটা আমাদের দেয়া থাকবে তাকে সুন্দর করে একটু বাম দিকে এইরকম করে সাজিয়ে নেবে। পরীক্ষায় কোনগুলো বেশি আসে বলো তো, এইরকম গুলো আসে 1.1/0.32 সমান কিছু একটা দেয়া থাকবে। ধরো আমি সাপোজ আমার মনের মতো কিছু একটা লিখে দিলাম, দিয়ে তোমাকে জানতে চাইবে 1.000032 এর মান কত, এই ধরনের প্রশ্নগুলো আসে। তাহলে দশমিক ভগ্নাংশ অধ্যায় থেকে এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব খুব ভালো করে প্র্যাকটিস করবে, যে বাম দিকেরটাকে সুন্দর করে একটা সাজিয়ে আগে থেকে তৈরি করে রেখে দেবে, ডান দিকেরটাকে সমাধান করতে করতে একটা সময় দেখবে ওই বাম দিকের মানটা পেয়ে যাবে, ওটার মান বসিয়ে দেবে, তার সঙ্গে বাড়তি যেটুকু থাকবে সেটা লিখে ফেলবে। ওপরে 10 থাকলে তাহলে 34 এর সঙ্গে 10 গুণ করতাম। চলো, এই হচ্ছে 19 এর দাগে। চলো প্র্যাকটিস সেট 6 এর শেষ প্রশ্ন 20 দাগের অ্যান্সার করো তোমরা। 20 দাগের অ্যান্সার করো তোমরা, শেষ প্রশ্ন। কোন বিদ্যালয়ের লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের উপর বইয়ের সংখ্যা চিত্রলিপির সাহায্যে প্রকাশ করা হলো? কতগুলি বিষয়ে বইয়ের সংখ্যা 50টির বেশি হবে? In a school's library, the number of books on various subjects was shown using pictographs. For how many subjects will the number of books be more than 50? একদম সহজ প্রশ্ন, যাদের অসুবিধা হচ্ছে ইংলিশ মিডিয়াম এগুলো আমি লিখে দিচ্ছি। গণিত এখানে ম্যাথ লিখে দাও বা ম্যাথমেটিক্স লিখতে পারো, ইংরেজি ইংলিশ লিখে দাও, ঠিক আছে। এটাকে হিস্টোরি লিখে দাও, এটাকে জিওগ্রাফি লিখে দাও, এটাকে সায়েন্স লিখে দাও। চলো অ্যান্সার করো। তাহলে জানতে চেয়েছে কতগুলি বিষয়ে বইয়ের সংখ্যা 50টির বেশি হবে জানতে চেয়েছে, হয়েছে। চলো দেখো কি বলা রয়েছে। তাহলে দেখো আমি সুন্দর করে বের করব। দেখো এইটা একটা হচ্ছে ছবি দেয়া রয়েছে, এই একটা ছবি সমান কতগুলো বই, 10টা বই। কেউ এগুলো কিন্তু একটা একটা বই নয়, এই একটা ছবি মানে কি 10টা বই, এখানে 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 10টা বই, এইরকম করে রয়েছে। তাহলে জানতে চেয়েছে এইরকম কতগুলো বিষয় আছে যেখানে 50টার বেশি করে বই আছে। তাহলে এইগুলো 5টা হলেই 50টা হয়ে যায়, আমাদেরকে 50টার বেশি করতে হবে, মানে 5-এর বেশি কোনটাতে আছে। তাহলে 5-এর বেশি 1 2 3 4 5 6 7, এটাতে 7টা আছে, 7টা মানে 70টা বই। 1 2 3 4 5 6 7 8, এটাতে 8টা মানে 80টা বই, কারণ এইরকম একটা মানে 10টা বই। এটাতে তো 4টা রয়েছে, ছেড়ে দাও, 1 2 3 4, 4টা মানে 40টা বই। 1 2 3 4 5, 5টা মানে 50টা বই। 1 2 3 4 5 6 7 8 9, 9টা মানে 90টা বই। আমরা তাহলে কোনটা নেব না, আমাদেরকে বলতে চাইছে এরকম কতগুলো বিষয় আছে যেটাতে বইয়ের সংখ্যা 50টার বেশি। 50 কিন্তু নিলে কিন্তু ভুল হয়ে যাবে। কেউ যদি 4টা বিষয় করে দাও, যে তার গণিতে 70টা বই, ইংরেজিতে 80টা বই, ভূগোলে 50টা বই, বিজ্ঞানে হচ্ছে 90টা বই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমাদেরকে 50টার বেশি বলেছে। তাই 70কে নেব, 80কে নেব এবং 90কে নেব। তাহলে এইরকম কটা বিষয় পেলাম, গণিত, ইংরেজি এবং বিজ্ঞান, এই হচ্ছে সেই 3টা বিষয়। ম্যাথমেটিক্স, ইংলিশ আর হচ্ছে সায়েন্স, এই হচ্ছে 3টা বিষয় যেগুলোতে তার 50-এর বেশি বই আছে, যেগুলোতে ওই লাইব্রেরিটাতে 50-এর ওপর বই আছে। তাহলে আমাদের ভূগোল, জিওগ্রাফি কিন্তু ধরা যাবে না। তাহলে 3টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা রয়েছে অপশন এ তে, ঠিক আছে, যেটা কিনা রয়েছে অপশন এ তে। এই হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিস সেট 6। প্র্যাকটিস সেট 6 এর ভিডিওটা অনেকটাই ছোট হলো, কারণ প্রশ্নগুলো খুবই সহজ ছিল, তাই খুব বেশি একটা সময় যায়নি। যাই হোক, তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করো। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক করো। তুমি যদি উপকৃত হয়ে থাকো ক্লাসগুলো থেকে, ক্লাসগুলো আরো ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো।
চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, জয় হিন্দ।